পশ্চিমবঙ্গে ভোটার লিস্ট সংশোধন এটা তো একটা রুটিন কাজ, কিন্তু এবারের পরিস্থিতিটা একটু অন্যরকম। এখনকার রাজনৈতিক আবহে অনেকের কাছে এটা আর সাধারণ একটা সরকারি কাজ নয়, বরং নিজের পরিচয় টিকিয়ে রাখার লড়াই হয়ে দাঁড়িয়েছে। ঠিক এই সময়েই আইনজীবী মোফাক্কেরুল ইসলামের কিছু জোরালো বক্তব্য সামনে এসেছে। চলুন আজ আমরা বোঝার চেষ্টা করি তিনি ঠিক কি বলতে চাইছেন। ভাবুন তো একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন সরকারি খাতায় আপনার কোনো অস্তিত্বই নেই, আপনার পরিচয়টাকেই কেউ মুছে দিয়েছে। কেমন লাগবে? আজকের আলোচনাটা আমরা ঠিক এই অস্বস্তিকর প্রশ্নটা দিয়েই শুরু করতে চাই, কারণ অনেকের কাছে এটা শুধু কল্পনা নয়, রীতিমতো একটা ভয়। কথাগুলো আইনজীবী মোফাক্কিরুল ইসলামের, আর এই একটা কথাতেই কিন্তু পুরো বিষয়টার ওজনটা বোঝা যায়। এটা কোনো হাওয়ায় ভাসানো কথা না, এটা একদম ভেতর থেকে আসা একটা ভয়, একটা আতঙ্কের কথা। তো চলুন আলোচনার প্রথম অংশে ঢোকা যাক। এখানে আইনজীবী সাহেব কিন্তু ব্যাপারটাকে কোনো রাজনৈতিক বিতর্ক হিসেবে দেখছেন না, না একদমই না। তার কাছে এটা তার ইতিহাস, তার পরিচয়, তার অস্তিত্বের ওপর একটা সরাসরি আঘাত। ব্যাপারটা ভাবলেই তো অবাক লাগে, তাই না? আইনজীবী ঠিক এটাই বলছেন, আরে আমি তো বেঁচে আছি, জলজ্জান্ত মানুষ, অথচ একটা কাগজের টুকরো বলে দেবে যে আমি এখানকারই না। মানে আমি আছি আবার নেইও, একটা জীবন্ত ভূতের মতো অবস্থা আর কি। আইনজীবীর নিজেরই করা একটা প্রশ্ন, কিন্তু কি সাংঘাতিক দেখুন, একদম মোক্ষম জায়গায় ঘা দিয়েছেন। তিনি বলতে চাইছেন, আচ্ছা আজ যদি আমি ভোটার না হই, তাহলে এতদিন ধরে যে ভোটগুলো দিয়ে এলাম ওগুলো কি আমার ভূতে দিয়েছিল? ভাবুন একবার কতটা অযৌক্তিক শোনাচ্ছে ব্যাপারটা। মানে আমার এতদিনের নাগরিক অধিকার কি এক ঝটকায় মিথ্যে হয়ে গেল? আচ্ছা, এবার পরের পয়েন্টটায় আসি। আইনজীবী বলছেন, দেখুন এই ভোটার লিস্টের ঝামেলাটা এমন একটা সময় এলো যখন মানুষজন এমনিতেই হাজারটা সমস্যায় জেরবার, মানে তাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। আর ঠিক তখন এই নতুন চাপ, ব্যাপারটা অনেকটা জ্বলন্ত আগুনে ঘি ঢালার মতো হয়ে দাঁড়িয়েছে। তিনি সাধারণ মানুষের চাপের একটা লম্বা লিস্টই তুলে ধরেছেন। মানে দুবেলা ঠিকমতো খাওয়ার জুটবে কিনা সেই চিন্তা, জিনিসের দাম হু হু করে বাড়ছে, ছেলে মেয়েদের পড়াশোনার কি হবে, কোনো উন্নয়ন নেই, এই সব কিছুর ওপরে আবার এই সরকারি হয়রানি। আর ঠিক এই কারণেই ভোটার লিস্টের মতো একটা আপাতসাধারণ বিষয় নিয়েও এত রাগ, এত ক্ষোভ তৈরি হচ্ছে। এই কথাটা দেয়ালে পিঠ ঠেকে গেছে, এটাই কিন্তু ওনার পুরো বক্তব্যের সারমর্ম। তিনি বোঝাতে চাইছেন যে মানুষের সহ্য করার একটা সীমা আছে, আর সেই সীমাটা এখন পেরিয়ে গেছে, এরপরে আর পেছানোর কোনো জায়গা নেই। আইনজীবী একটা বেশ মজার কথা বলেছেন, কিন্তু এর মানেটা খুব গভীর। তিনি বলছেন, যার ১৪ পুরুষ এ মাটিতে, তার নামে হাত দেওয়ার আগে ইলেকশন কমিশনকে ৭২ বার ভাবতে হবে। এখন এই ৭২ বার মানে কিন্তু গুনে গুনে ৭২ বার না, এর মানে হলো এটা কত বড় একটা দায়িত্ব, কতটা সিরিয়াস একটা ব্যাপার সেটা বোঝানো। আচ্ছা, এবার আইনজীবী কিন্তু পুরো বিষয়টাকে একটা অন্য অ্যাঙ্গেল থেকে দেখছেন। তার সন্দেহ, এই সব কিছুর পেছনে হয়তো কোনো বড় সড় নীতি বা ষড়যন্ত্র নেই, বরং সমস্যাটা লুকিয়ে আছে একেবারে নিচু তলায়, মানে স্থানীয় লেভেলের কিছু নোংরা রাজনীতিতে। এখানে একটা শব্দ উনি ব্যবহার করেছেন, চিরকুটিয়া নেতা। এই শব্দটা বোঝাটা খুব দরকার। চিরকুটিয়া নেতা বলতে উনি কাদের বোঝাচ্ছেন? সেই সব পাতি নেতাদের, যাদের হয়তো তেমন কোনো ক্ষমতাই নেই, কিন্তু ব্যক্তিগত রাগ বা হিংসের বশে সাধারণ মানুষকে হেনস্থা করার কোনো সুযোগই তারা ছাড়ে না। আইনজীবী পুরো ব্যাপারটা কিভাবে হতে পারে তার একটা সম্ভাব্য ছবি এঁকেছেন। ভাবুন, আপনার নামটা ভোটার লিস্ট থেকে গায়েব। আপনি দৌড়ঝাম শুরু করলেন কারণটা জানতে। শেষে গিয়ে দেখলেন আপনার এলাকারই কোনো এক নেতার আপনার উপর ব্যক্তিগত রাগ ছিল, আর সেই আপনার নামে একটা অভিযোগ ঠুকে দিয়েছে। ব্যাস, আর তার জেরেই আপনাকে এই মারাত্মক হয়রানির মধ্যে পড়তে হচ্ছে। আর এই রাগটা বোঝানোর জন্যই উনি এমন একটা ঝাঁঝালো ভাষা ব্যবহার করছেন। মানে ভাবা যায়, এত বড় একটা হয়রানি, আর তার পেছনে হয়তো কোনো বড় কারণই নেই, আছে শুধু কোনো ৩ ফুটিয়া নেতার ব্যক্তিগত চুলকানি বা আক্রোশ। কিন্তু এতক্ষণ ধরে এই যে এত রাগ, এত উদ্বেগের কথা হলো, আলোচনার এই পয়েন্টে এসে আইনজীবী কিন্তু পুরো সুরটা বদলে ফেলছেন। তিনি এবার আর সমস্যা নিয়ে বলছেন না, বলছেন সমাধানের কথা। মানুষকে ভয় না পেয়ে পথ দেখাচ্ছেন, ভরসা দিচ্ছেন। দেখুন, দুটো রাস্তা হতে পারে। একটা হলো নাম নেই দেখেই ভয় পেয়ে যাওয়া, আতঙ্কিত হয়ে পড়া, হায় হায় কি হবে বলে ভেঙে পড়া।
আর আরেকটা রাস্তা হলো, যেটা আইনজীবী দেখাচ্ছেন, শান্ত থাকা। কারণ ভয় পেয়ে লাভ নেই। অনেক গণতান্ত্রিক আইনি পথ খোলা আছে। ভয় না পেয়ে সেই পথগুলো খুঁজে বের করতে হবে। আইনজীবী কিন্তু বারবার একটা কথা মনে করিয়ে দিচ্ছেন, আরে নাম বাদ গেছে মানে সব শেষ হয়ে গেল না। দেশের আইন আছে, আদালত আছে, গণতান্ত্রিক পদ্ধতি আছে। এগুলো তো বানানোই হয়েছে সাধারণ মানুষের অধিকার রক্ষা করার জন্য। তো পথ খোলা আছে, ভরসা রাখতে হবে। একটা সরকারি ভুলকে আইনি পথেই ঠিক করা যায়। এখানে একটা খুব দরকারি কথা উনি বলেছেন। ইলেকশন কমিশন তো আর মঙ্গল গ্রহ থেকে আসেনি, তাই না? ওটাও তো মানুষই চালায়। আর কোনো সরকারি সংস্থায় কিন্তু প্রশ্নের ঊর্ধ্বে নয়। একটা গণতন্ত্রে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে সাধারণ মানুষের কাছে জবাবদিহি করতে হয়। তারা ভুল করলে তাদের সেই ভুলের কৈফিয়ত দিতে হবে। শেষ পর্যন্ত আইনজীবী কিন্তু একটা খুব জোরালো ভরসার কথা বলছেন। তিনি সরাসরি বলছেন, যদি আপনার আর আপনার পূর্বপুরুষের শিকড় এই মাটিতেই হয়, যদি আপনি কোনো অন্যায়ভাবে এখানে না এসে থাকেন, তাহলে একদম চিন্তা করবেন না, একদম নিশ্চিত থাকুন, ভয় পাওয়ার কিচ্ছু নেই। তো এই আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যায়। যখন কোনো সরকারি নিয়মকানুন বা আমলাতন্ত্র একজন মানুষের গোটা ইতিহাসকে, তার পরিচয়কে প্রশ্নের মুখে ফেলে দেয়, তখন কি শুধু সেই একজন মানুষের ক্ষতি হয়, নাকি এর ফলে পুরো সমাজটারই কোথাও একটা বড় ক্ষতি হয়ে যায়? এটা কিন্তু আমাদের সবাইকে ভেবে দেখতে হবে।